নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য। আপনারা জানেন যে অপূর্ব ভট্টাচার্য তিনি চিন্ময় কৃষ্ণ দাসের মামলাটি লড়ছেন। চিন্ময় কৃষ্ণ দাস যিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন হিন্দু জোটের আহ্বায়ক, তার বিরুদ্ধে অনেকগুলি মামলা বিচারাধীন। তো আজ সোমবার বাংলাদেশ হাইকোর্টে ফের তার জামিনের আবেদন খারিজ হয়েছে। তো আমরা অপূর্ব ভট্টাচার্যর কাছ থেকে একটু শুনতে চাই। মিস্টার ভট্টাচার্য, আপনি যদি একটু বলেন যে চিন্ময় প্রভুর যে মানে জামিন মামলা, সেটা আজকে কি হলো এবং সরকার পক্ষই বা কি বলছে। আপনাকে ধন্যবাদ। চিন্ময় কৃষ্ণ প্রভুর আপনারা জানেন 5টা মামলা এখানে হাইকোর্টে জাজমেন্টের জন্য ছিল গত রোববার, গতকাল 10 তারিখ, 10ই মে। আচ্ছা এখন ওখানে 10ই মে সরকার পক্ষ অনেকভাবে চেষ্টা করেছে যে মামলাগুলো যাতে পিছিয়ে যায় আরো। জাজমেন্ট অথচ জাজমেন্টের দিন এটা ফিক্স ছিল আগে থেকে। 15ই জানুয়ারি থেকে আমাদের কিন্তু এটা একদম হিয়ারিং এর জন্য অনেকবার হিয়ারিং হয়েছে। সরকার পক্ষ হিয়ারিং কনক্লুড করেছে অনেক আগেই। তারপর ওরা জাজমেন্টের দিনের সময় চেয়েছে গতকালও, কিন্তু মাননীয় আদালত এটা বলছে না, আমি আজকে একটা জাজমেন্ট দিয়ে দেবো, আগামীকাল অর্থাৎ 11 তারিখ আর 4টা দিয়ে দিই। উনি এইটা যেটা সাইফুল হত্যা মামলা ছিল, অ্যাডভোকেট সাইফুল হত্যা মামলা, ওইটা আলিফ হত্যা মামলা আর কি, ওর নাম আলিফ, ওই আলিফ হত্যা মামলা উনি জাজমেন্টটা দিয়েছেন গতকাল। এটাতে উনি নামঞ্জুর করেছেন। যেখানে আমাদের বক্তব্য ছিল যে এখানে তো ওর কোনো এফআইআর এ নাম নেই, ও ঘটনার সময় সেই পুলিশে হেফাজতে ছিল এবং সে একজন সাধু মানুষ। আর তাছাড়া যারা স্বীকারোক্তি দিয়েছে 164 সিআর ফৌজদারি কার্যবিধির 164 ধারা জবানবন্দি দিয়েছে যারা 3 জন, ওরা কেউ ওনার নাম নেয়নি। ওনার ইনভলভমেন্ট কোন ক্রমে এখানে প্রমাণিত হয় না। আর উনি যে কোনো নির্দেশদাতা হিসেবে, ওনাকে নির্দেশদাতা হিসেবে যেখানে চার্জশিটে নিয়ে আসছে, এটা ওনার কোনো নির্দেশনাও নাই। কোথায় নির্দেশ দেওয়া হলো, কোথায় বৈঠক হলো, কোথায় কি হলো, মানে একটা হাওয়ার উপর ওনার নামটা এভাবে চলে আসতে পারে না চার্জশিটে বা চার্জ হিয়ারিং এ। কোর্ট বললো আমরা এই অর্থাৎ যেহেতু এখন সাক্ষী শুরু হয়ে গেছে, দ্রুত বিচার, আমরা দ্রুত বিচারে মামলাটা আছে স্পিডি ট্রাইব্যুনাল চট্টগ্রামে। তো এখন এই মুহূর্তে আমরা জামিনটা দিতে পারছি না, কারণ আমরা মেরিটে যাচ্ছি না। কোর্টের বক্তব্য আমরা মেরিটে যাচ্ছি না, মামলার মেরিটে যাচ্ছি না এই মুহূর্তে আমরা এটা জামিন দিতে। আমাদের বক্তব্য হলো, বিশেষ করে আমার বক্তব্যটা হলো, যেখানে তো ওনার কোনো ইনভলভমেন্ট যেখানে নেই, ওনাকে রাখবেন। আর ওনার বিচারে তো ওনার কোনো সাজা হওয়ার কোনো আমি কোনো দেখছি না। আইনি কোন প্রকারের কোনো কিছু সাপোর্ট করছে না। উনি শুধু শুধু থাকবেন কেন? আর অনেকদিন হয়ে গেল, সেই 26শে নভেম্বর থেকে সে কারাগারে। 26শে নভেম্বর 2024 সাল থেকে উনি কারাগারে। তাইলে আজকে 1.5 বছর হয়ে যাচ্ছে। এখন এই 1.5 বছর কেন শুধু শুধু উনি কারাগারে থাকবেন? আর ওনার যেখানে ওনার কোনো ইনভলভমেন্ট নেই, আর উনি যে সন্ন্যাসী মানুষ, সাধু, নিরামিষ আহার করেন, ওনার নেচারের সাথে হত্যাকাণ্ড কোনোদিন যায় না। আর উনি নির্দেশ দেবেন কোত্থেকে? এই বৈষ্ণব ওনাকে রেখে আপনাদের লাভ কি? এইটা হলো আমার বক্তব্য ছিল। কোর্ট বললেন যে না, দেখেন এটা যেহেতু ওনার সাক্ষী শুরু হয়ে গেছে, এই জন্য আমরা এটা ইয়েতে নিয়ে যাচ্ছি, এটা আমরা নামঞ্জুর করলাম। এই হলো আমাদের বিষয়। রুলটা ডিসচার্জ করেছে। আচ্ছা, তো বাকি মামলাগুলোর কি অবস্থা? মানে সেগুলোতে মানে কোনোটাতেই কি ওনার জামিন হচ্ছে না? বাকি মামলাগুলো আজকে হিয়ারিং এর জন্য রেখেছিল, আজকে সোমবার। আজকে জাজমেন্টের জন্য ছিল। সরকার পক্ষের বিশেষ করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক, উনি এসে অনেক ডিএজি সহ সময় চাইলেন, বললেন যে আমাদের একটু সময় লাগবে বাকি মামলাগুলোর জন্য। কোর্ট যেটা বললেন, মাননীয় আদালত বললেন যে আপনাদের অনেক সময় দেওয়া হয়েছে, 15/1 থেকেই তো এগুলো আলোচনা চলছে, 15 জানুয়ারি থেকে এগুলো চলছে এবং আপনারা হিয়ারিং কনক্লুড করেছেন। এরপর আবার কি হয়? আমাদের কিছু নতুন কাগজপত্র আছে, সেটা কি? সেটা দেখতাম ওনাকে ইসকন থেকে বহিষ্কার করেছে জাতীয় কাগজ, ওনার ব্যক্তিগত চরিত্র নিয়ে কিছু কাগজ। আমি বললাম যে এগুলো কি মামলা রিলেটেড
মামলা হলো ভাঙচুর, মামলা হলো বিস্ফোরক, মামলা হলো আপনার পুলিশি কাজে বাধা, সরকারি কাজে বাধা। এগুলো হচ্ছে ওনার ব্যক্তিগত চরিত্রের বিষয়, যে এখানে কেন নিয়ে আসলো। আর তাছাড়া যেগুলো অবান্তর, এই বিষয়গুলো তো আপনার ইয়েতেও এরা তুলেছিল, এই যে রাষ্ট্রদ্রোহ মামলায়। তখন ওখানে কোর্টের একটা সিদ্ধান্ত, এগুলো অবান্তর কথা, এগুলো নিয়ে এখানে কেন কথা তুলবেন না। কিন্তু বর্তমান এই নতুন ওনারা না, আমাদের কিছু ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্ট গুলো আমরা দায়ের করবো এটা বলে ওরা সময় নিয়েছে। এবং কোর্ট বলছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 14 তারিখ এটা জাজমেন্ট দেবে, বাকি 4টা। তো এমনি কি মনে হচ্ছে যে ওনাকে মানে জামিন যে দেওয়া হচ্ছে না, এই বিষয়টা কি, এবং ওনার পরিস্থিতি এখন কেমন আছে? মানে উনি তো কারাগারেই উনি রয়েছেন। শারীরিকভাবে, উনি তো প্রতি শনিবারে আমার সাথে কথা বলেন, প্রতি শনিবার রুটিন করে উনি কথা বলেন আমার সাথে সরকারিভাবে, সরকারের অনুমতি নিয়ে, সরকারের সেলের মাধ্যমে, এই মোবাইল সেলের মাধ্যমে। এখন উনি যেটা বলছেন, উনি অসুস্থ, উনি বেরোতে চাচ্ছেন। উনি তো কোনোদিন বাংলাদেশের রাষ্ট্রের জন্যই তার চিন্তা, উনি তো রাষ্ট্র বিরোধী কোনো চিন্তা কখনো করতে পারেন না। উনি বলছে বাবা আমি যাতে বেরোতে পারি সে ব্যবস্থা করেন। এটা উনি সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন যাতে উনি বেরোতে পারে। আচ্ছা, এটা তো সরকারের কাছে কি উনি এমনি ব্যক্তিগত তরফে কোনো চিঠি, মানে এখন তো যেহেতু একটি নির্বাচিত সরকার এসছে বাংলাদেশে, ওনার মা আমার জানা মতে ওনার মা প্রধানমন্ত্রীর নিকট একটা দরখাস্ত করেছেন সমস্ত মামলার বিষয়গুলো নিয়ে, কি কোন মামলা কি অবস্থায় আছে বর্তমান সিচুয়েশন জানিয়ে ওনার মা 8 এপ্রিল ওনার মা একটা দরখাস্ত করেছেন প্রধানমন্ত্রীর নিকট, আমার জানা মতে। সেটা কপি আমার কাছে আছে। ওনার মা একটা দরখাস্ত করেছেন, কিন্তু সেটার পরবর্তীতে পরিস্থিতি কি সেই বিষয়ে আমার কোনো আপডেট আমার কাছে এখন নেই। এটা বুঝতে পারছে, কোর্টে গিয়ে তো দেখলাম যে ওই সরকার পক্ষ অনেক অ্যাগ্রেসিভ বিষয়টা নিয়ে। তো মানে কি মনে হয়, মানে ওনাকে এভাবে আটকে রাখার মানে পেছনে কোনো মানে বিশেষ উদ্দেশ্য কিছু, সেটা কি মনে হয়? সেটা আমার মনে হচ্ছে এই যে সময়ে আপনার 5ই আগস্ট পরবর্তী যেভাবে সনাতনী সমাজের উপর বিশাল ভাবে আক্রমণ শুরু হয়েছে বাংলাদেশে, যেভাবে নিপীড়ন শুরু হয়েছে, সেই নিপীড়নের বিরুদ্ধে একমাত্র কণ্ঠস্বর ছিলেন এই সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় প্রভু মুখপাত্র হিসেবে। এবং ওনার পেছনে এখানে অনেকগুলো সংগঠন আছে মাইনরিটিদের, কিন্তু ওনার পেছনে লক্ষ লক্ষ মানুষ যেভাবে এই লক্ষ লক্ষ সনাতন যে ওনার পেছনে ছিল, এটাই হলো ওনার কাল। উনি 8 দফা দাবি দিয়েছেন। এই 8 দফা দাবিগুলোর মধ্যে আপনারা নিজেরাই জানেন, এগুলো হচ্ছে আমাদের যাতে হিন্দু ফাউন্ডেশন হয়, আমাদের অর্পিত সত্য সম্পত্তির নামে যে সম্পত্তিগুলো আমাদের গ্রাস করা হচ্ছে, লক্ষ লক্ষ একর সম্পত্তি, এই সম্পত্তিগুলো যাতে আমাদের একটা সুন্দরভাবে সুব্যবস্থাপনার মাধ্যমে আমাদের দেওয়া হয় সনাতনীদের, এবং হিন্দু ফাউন্ডেশন হয়, এবং আমাদের হিন্দু সুরক্ষা আইন হয়, যাতে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা আইন হয়, সংখ্যালঘু মন্ত্রণালয় হয়। উনি এই জন্যই এই 8টা দাবি ওনার ছিল, দেবত্ব সম্পত্তিগুলো যাতে আমাদের সুরক্ষিত হয়, এই বিষয়গুলো দেবত্বর বোর্ড গঠন করে দেবত্বর সম্পত্তিগুলো সুরক্ষা হয়, এই 8টা দাবি ছিল। এই 8টা দাবি, এটা কত সাধারণ দাবি, এটা বাংলাদেশের জন্য এটা কোনো কিছুই না। তৎকালীন সরকারও বলেছিল যে না আমরা ঠিক আছে, এখন ঠিক আছে। এই দাবির পেছনে লক্ষ লক্ষ লোক যেখানে জড়ো হয়েছে সারা বাংলাদেশের প্রত্যেকটা ওনার অনুষ্ঠানে, এইটাই হলো ওনার, আমার মনে হয় ওনার জনপ্রিয়তা ওনার কাল হয়ে বসে আছে। এখানে হুমকি শুরু হয়ে গেছে, এই জন্য রাষ্ট্রের এই বিষয়গুলোকে এরা সহজে মেনে নিতে পারেনি। ওরা দাবি করবে কেন? সনাতনী সমাজ তো চুপচাপ থাকবে, বাংলাদেশে তো দাবি করার কোনো কিছু নেই। এখানে আমরা যা দেবো তাই খাবি, কথাবার্তা এরকমই। আমার কথা হচ্ছে এখন সরকার কিন্তু এই বিষয়ের আমার মনে হয় এখন বোধোদয় হওয়ার সময় এসেছে। কারণ বিগত সময়ে গণতান্ত্রিক যেই মামলাগুলো হয়েছে এগুলো গণতান্ত্রিক পরিবেশ ছিল না, বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে ছিল। এবং আমার মনে হয় এখন গণতান্ত্রিক সরকার যদি তারা দাবি করে, তাদের এখন আইন বিচার ব্যবস্থা এগুলা কিন্তু সঠিক হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। কারণ এখন আগের সেই ব্যবস্থায় সেই ধারাবাহিকতায় যদি চলে, তাহলে বাংলাদেশের আমার মনে হয় সাধারণ জনগণ এই দুর্ভাগ্যের মধ্যে পর্যবসিত হবে। তো এখান থেকে সরকারকে চিন্তা করতে হবে, সরকারকে এই বিষয়ের উপর চিন্তা করতে হবে। গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক যদি নিজেদেরকে দাবি করে সেভাবে ব্যবস্থা করতে হবে। সমাজের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটাকে সমানভাবে
যেটাকে সাংবিধানিক অধিকার যাতে সবারই থাকে এটা সরকারের চিন্তায় থাকা উচিত। হুম। তো আপনার এমনি কি মনে হয় যে আগের সরকার তো একটা অনির্বাচিত, এরা নির্বাচিত সরকার, এবং ভোটের সময়তে আমরা দেখছিলাম যে সংখ্যালঘুদের অধিকারের কথা মানে দলীয় মঞ্চ থেকেও বলা হয়েছিল, এবং পরবর্তী সময়তে সরকারের তরফেও বলা হয়েছে। কিন্তু যেটা দেখতে পাচ্ছি চিন্ময় প্রভুর ক্ষেত্রে যে ওনার মামলাতে সরকার বিরোধিতা করছে, তো এটা কি মানে মানে ঠিক মানে কোন জায়গা থেকে এইরকম একটা সিদ্ধান্ত হচ্ছে বলে মনে হয়? আমার মনে হচ্ছে এখানে বিগত সময়ে যে ভোট হয়েছে, ভোটের একটা এই বিএনপি সরকারের অনেকটা অংশ কিন্তু সনাতনী সমাজ, এখানে ধর্মীয় সংখ্যালঘুরা ভোট দিয়েছে। হুম ইয়ে ধর্মীয় সংখ্যালঘুরা যেখানে যতটুকু প্রয়োগ করতে পেরেছে, আমার মনে হয় বিএনপি কে দানের শীষে ভোট দিয়েছে। হুম ততটুকু মনে করেছে যে এরা যেভাবে প্রতিশ্রুতি গুলো দিয়েছিল হুম যে আমরা আপনাদের সাথে আছি, আমরা কোনো এখানে আপনাদের কোনো বৈষম্য করব না, আপনাদের যত দাবি আছে সবগুলো আমরা মেনে নেব। আমার মনে হচ্ছে সেটা এরা সনাতনী সমাজ, ধর্মীয় সংখ্যালঘুরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, হুম এরা মনে হয় আশা করেছিল যতটুকু। হুম আমার মনে হচ্ছে এখন সরকার হয়তো এই চিন্ময় প্রভুর মুক্তি না দিয়ে হুম চিন্ময় প্রভুর উপর অমানবিক একটা যে আচরণ সেটা করা হচ্ছে, এবং ওনার যে আইনি যে প্রক্রিয়াগুলো পাওয়া দরকার, যেভাবে ওনার উপর আইনের মধ্যে দিয়ে একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে ওনাকে আটকানো হয়েছে। এই মামলাগুলো ষড়যন্ত্রমূলক সমস্ত মামলা, একটা সমস্ত মামলা এখানে বোঝা যাবে কোথাও কোনো এফআইআর এ নাম নেই, কিচ্ছু নেই। যখন ওনার রাষ্ট্রদ্রোহ একটা কাল্পনিক একটা রাষ্ট্রদ্রোহ মামলা করলো, ওই কাল্পনিক মামলার মধ্যে দিয়ে ওনাকে আটকালো। আর যখন বেল চাইতে গেল, নিজেরাই একটা ডিজাইন তৈরি করেছে, ডিজাইন তৈরি করে এখন বাংলাদেশে ওনার বিরুদ্ধে যখন ওনার কাল্পনিক মামলায়, ওই রাষ্ট্রদ্রোহ মামলায় যখন ওনার বেল হলো, জামিন হলো, তার 2 দিন পরেই ওনাকে আর 6টা মামলা, আর 5টা মামলায় ওনাকে গ্রেপ্তার দেখানো হলো। একই ঘটনার উপর, একই অবস্থার উপর 5টা মামলা হয় না, বিভিন্ন জনের মামলার মধ্যে দিয়ে ওনাকে সোনারেস দেখানো হলো। এই যেটা বাংলাদেশের ইতিহাসে খুব খুব খুবই কম। এবং একজন সাধারণ এই বৈষ্ণবকে, যিনি একজন নিরামিষাহারী, যিনি সনাতনী সমাজের একজন মুখপাত্র, তাকে এইভাবে নিপীড়ন করা, তার মানে প্রত্যেকটা বাংলাদেশের নাই সারা বিশ্বের সনাতনী সমাজের প্রত্যেককে আঘাত দেওয়া হচ্ছে। এই আঘাত দেওয়াটাই ওদের মূল লক্ষ্য। আচ্ছা, আমি মনে করি বর্তমান সরকারকে এটা কিন্তু চিন্তা চেতনায় থাকতে হবে। যদি না থাকে, তার যদি ব্যত্যয় ঘটে, আমার মনে হচ্ছে এটা ভবিষ্যতের জন্য এটা কিন্তু অশনি সংকেত। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্যে। আপনি ভালো থাকুন, বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার।